হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো LRNR ক্লাসেস, সঙ্গে আমি সুকান্ত। আজকে আমি তোমাদের ক্লাস 4-এর আমাদের পরিবেশ এই বইটির চ্যাপ্টার নম্বর যে 6 প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা, এই চ্যাপ্টারটি পড়াবো। এর আগের ভিডিওতে আমি এই চ্যাপ্টারটির প্রথম অংশটি পড়িয়েছি। আজকে আমি এর দ্বিতীয় অংশটি পড়াবো। তো প্রথমেই এই চ্যাপ্টারটি শুরু হচ্ছে পাথর দিয়ে। যে পাথর প্রাচীন মানুষেরা ক্রমাগত ব্যবহার করত দৈনন্দিন জীবনে আর নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য, সেই পাথরেরই ব্যবহার করব আমরা। কিন্তু সেটাকে আমরা একটু অন্য রকমভাবে পড়ব। কিভাবে পড়ব? যে দুরকম ব্যবহার আমরা পড়ব। একটা হচ্ছে প্রাচীন মানুষেরা পাথরকে কিভাবে ব্যবহার করত, আর সাধারণ মানুষেরা এই পাথরকে কিভাবে ব্যবহার করে সেটাই দেখব। তো প্রাচীন মানুষেরা কিভাবে ব্যবহার করত? প্রাচীন মানুষেরা এই পাথরকে মেইনলি শিকার করার কাজে ব্যবহার করত। সিংহ থেকে শুরু করে হরিণ, সমস্ত রকমের পশু এবং বিভিন্ন প্রকার পাখি শিকারের জন্য এই পাথরকে তারা ব্যবহার করত। কিন্তু প্রথম অংশে তারা পাথর ব্যবহার করেনি। প্রথমে তারা গাছের ডালকে ছোচালো করে এটাকে ব্যবহার করত। তার পরবর্তীকালে তারা পাথর ব্যবহার করত, যদিও সেটা ভোঁতা। এই পাথরকে দিয়ে এবার তারা একটা হাতিয়ারও বানিয়ে ফেলে। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হাত কুঠার। অর্থাৎ এই হাত কুঠার যন্ত্রটি হলো তিনকোনা পাথরের আকৃতির একটা অস্ত্র বা হাতিয়ার, যেটা তারা পশু শিকারের কাজে ব্যবহার করত। কিন্তু এই যন্ত্রটা অতটা তাদের দৈনন্দিন জীবনে অতটা ভালোভাবে সমৃদ্ধি হয়ে ওঠেনি। কারণ একটাই, কারণ সেই সময় তারা যে পাথরটা ব্যবহার করত সেটা ছিল ভোঁতা। এর পরবর্তীকালে তারা সেই পাথরকে আরও ছোচালো করে আরও একটা অস্ত্র বা হাতিয়ার বানিয়েছিল, সেটা হচ্ছে তীর বা বর্শা। এই যন্ত্রটা বা এই অস্ত্রটা বা এই হাতিয়ারটা দিয়ে তারা খুব সহজেই বিভিন্ন পশু পাখি শিকার করতে সক্ষম হতো। আর এর পরবর্তীকালে আমরা আরও দেখি যে তারা যেহেতু গুহাতে থাকতো, সেই গুহার কিছু ভালো রকম কাজ কিছু করার জন্য তারা এই পাথরকে ব্যবহার করত। তাছাড়াও আমরা দেখি যে এই যে উপজাতি সম্প্রদায় যারা কিনা বনাঞ্চলে থাকতো, সেই উপজাতি সম্প্রদায়রা প্রত্যেকে একটা করে মালা পরতো। সেই মালা তৈরি হতো ছোটোখাটো পাথর দিয়ে। এই পাথর তারা এই মালাগুলো তারা প্রত্যেকজন পরতো। এটাই হচ্ছে পাথরের ব্যবহার। তাহলে বোঝা গেল কি কি? প্রথমে তারা হাত কুঠার বানিয়েছিল, তারপর তারা আরও কিছুটা উন্নতি লাভ করে তীর বা বর্শা এরকম হাতিয়ার বানালো। তারপর তারা ওই গুহার বিভিন্ন নৈপুণ্য বা সাজানোর জন্য পাথরের ব্যবহার করত। অ্যান্ড লাস্ট মালা, অর্থাৎ যে মালা আমরা গলায় পরি, সেই মালা এই পাথরের ছোটোখাটো অংশ দিয়ে তৈরি করত। সাধারণ মানুষেরা এই পাথরের ব্যবহারটা নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যেই ব্যবহার করে। প্রথমে আমরা কি দেখেছিলাম যে পোড়া মাটি, অর্থাৎ মাটিকে পুড়িয়ে ইট তৈরি করা হয়। সেই ইট কি করা হয়? সেই ইট বাড়ি নির্মাণের কাজে ব্যবহার করা হয়। কিন্তু এর পরবর্তীকালে আরও একটা উন্নতি লাভ হয়। সেখানে দেখতে পাই যে পাথরের তৈরি ইট, সেই পাথরের তৈরি ইট গাঁথনির কাজে ব্যবহার করা হয়। বাড়িঘর নির্মাণে গাঁথনির কাজে এই পাথরের তৈরি ইটকে ব্যবহার করা হয়। তাছাড়াও আমরা মেঝেতে গ্রানাইট, মার্বেল, বিভিন্ন রকমের পাথর আমরা বসাই, সেটাকে আরও ভালো দেখার জন্য এবং খুব ভালোভাবে একটা ফিনিশিং টাচ দেওয়ার জন্য এই পাথরের ব্যবহার আমরা দেখতে পাই। এর পরবর্তীকালে আমরা আরও দেখতে পাই যে আমরা কোনো একটা রাস্তা দিয়ে হাঁটছি, সেই রাস্তার চারপাশে ফুটপাথ দেখতে পাই। সেই ফুটপাথে যে রাস্তাটা তৈরি করা হয়, সেই রাস্তার তৈরির যে ইট বা একটা অংশ, সেটা এই পাথর দিয়েই তৈরি। বোঝা গেল? তাহলে একটা দেখলাম মেঝেতে, একটা দেখলাম বাড়ি নির্মাণের গাঁথনিতে, একটা দেখলাম ফুটপাতের
গুলোকে সমৃদ্ধি করার জন্য, ব্যাস এইগুলোই। এর পরবর্তীকালে আমরা আরও দেখি যে বিভিন্ন ব্রিজ তৈরি করতে বা বাঁধ তৈরি করতে এই পাথরের ব্যবহার। এবার দেখো পাথরের অংশ থেকে সরে আমরা আসবো ধাতুর ব্যবহার। এইটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। ধাতুর ব্যবহার বলতে প্রথমে প্রাচীন মানুষেরা কী ধাতু ব্যবহার করত এবং পরবর্তীকালে স্টেপ বাই স্টেপ তারা কি ধাতু ব্যবহার করেছিল এবং এই পিছনের ধাতুগুলো কেনই বা চলে গেল আর নতুন ধাতু এলো। এইগুলো ধাতুর ব্যবহার। প্রথমে প্রাচীন মানুষেরা লোহার ব্যবহার জানতো না, প্রথমে জানতো তামার ব্যবহার। সেই তামা ছিল শক্ত, কিন্তু অতটাও শক্ত নয় যতটা ব্রোঞ্জ, লোহা, ইস্পাত এই ধাতুগুলো, বোঝা গেল। তো এই তামা ছিল হালকা প্রকৃতির একটা শক্ত ধাতু, ঠিক আছে। এই তামা দিয়ে তারা প্রথম অংশে সেই তামাকে পিটিয়ে একটা আকৃতি দিয়ে তৈরি করেছিল কৃষিকাজের যে সমস্ত অংশ, লাঙল, কাস্তে। এরপর আমরা দেখতে পাই এই তামা থেকে বাড়িঘরের তৈরি যে আসবাবপত্র, এইগুলো, এই সমস্ত কিছু তামা দিয়ে তৈরি করা হতো। তারপর আমরা দেখতে পাই তামা, যেহেতু এর বলবো কারণটা কেন যে পিছনে চলে গেল। তামার পর আসে ব্রোঞ্জ। এই ব্রোঞ্জ ছিল তামা আর টিনের সংমিশ্রণ, তামা আর টিনের সংমিশ্রণ। এবার এই তামা কেন চলে গেল? কারণ তামার একটা অসুবিধা হলো তামা অতটা শক্ত নয় যতটা ব্রোঞ্জ শক্ত। তার থেকেও বড় কথা, ব্রোঞ্জ মানে ভারী হলেও ব্রোঞ্জকে খুব সহজেই গলানো যায়, একটা নির্দিষ্ট আকৃতি দেওয়া যায়। তো এই ব্রোঞ্জ যেহেতু তামার থেকে শক্ত প্লাস একে খুব সহজেই গলানো যায়, তাই তামা কি হলো, তারা আর ব্যবহার করলো না, করলো কি ব্রোঞ্জ, যেটা তামা আর টিনের সংমিশ্রণ। এবার এই ব্রোঞ্জ যেহেতু শক্ত, তাহলে এটা অস্ত্রশস্ত্রের কাজে তারা প্রথমেই ব্যবহার করে দিল। অর্থাৎ এই হাত কুঠার বা বর্ষা জাতীয় যে সমস্ত অস্ত্রশস্ত্র তারা বানাতো বা বানিয়েছিল, সেইগুলো এবার এই ব্রোঞ্জ থেকে করতে লাগলো অস্ত্রশস্ত্রগুলো। তাছাড়া আমরা চাষের যন্ত্রপাতি যেগুলো দেখতে পাই, লাঙল, কাস্তে, কোদাল, এই জাতীয় যে সমস্ত কৃষিকাজের যন্ত্রপাতি, এইগুলো ব্রোঞ্জ থেকে তৈরি হতে লাগলো। এবার এই ব্রোঞ্জেরও যাওয়ার সময় হয়ে এসছে। এবার ব্রোঞ্জ এবার চলে যাবে, এবার আসবে সেই একটা ভালো ধাতু যার কিনা বহু কাজ, সেটা হচ্ছে লোহা। তো এই লোহা, এই যে ব্যাপারটা, এই লোহার ব্যাপারটা আমরা দেখতে পাই যে ব্রোঞ্জকে পেছনে ফেলে দিয়ে। তাহলে লোহা কেন এলো? লোহা এলো একটা কারণে, যে লোহা এর ব্যবহার উল্কাপিণ্ড এই ঘটনাটার পর থেকে আসে। যখন পৃথিবীতে মানুষ লক্ষ্য করলো যে উল্কাপিণ্ড পড়ছে, ঠিক তার পরবর্তীকাল বা পরবর্তী অংশ থেকে আমরা দেখতে পাই যে লোহা এর ব্যবহার। তো এই লোহার ব্যবহার কেন এলো, ব্রোঞ্জের ব্যবহার কেন চলে গেল? এটা হচ্ছে একটা কারণ যে লোহা ব্রোঞ্জের থেকে আরও বেশি শক্ত একটা ধাতু, যেটা বিভিন্ন কাজে ইউজ করা যায়, সেটা হোক অস্ত্রশস্ত্র, সেটা হোক কৃষিকাজের যন্ত্রপাতি, সেটা বিভিন্ন অংশে কাজ করা যায়। তো এই লোহাকে কেন্দ্র করে তৈরি হলো বিভিন্ন প্রকার হাতিয়ার, যেই হাতিয়ার দিয়ে মানুষ বন বা গাছপালা কাটতে শুরু করলো। সেই বন বা গাছপালা কেটে মানুষ একটা কৃষি, যেটাকে বলা হয় স্থানান্তর কৃষি, সেইটা প্রথম শুরু করেছিল। সেই স্থানান্তর কৃষি কি? সেই স্থানান্তর কৃষি হচ্ছে প্রথম কোনো একটা বনাঞ্চলে গিয়ে সেখানকার গাছপালা কেটে দিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার করে সেখানকার অংশগুলোকে পুড়িয়ে দিয়ে তারপর ওখানে কৃষিকাজ করা। এরপর 3 থেকে 4 বছর পর যখন সেখানকার উর্বরতা নষ্ট হয়ে যাবে, তখন সেখান থেকে অন্যত্র চলে যাওয়া। এটাই হচ্ছে এই স্থানান্তর কৃষি। এই স্থানান্তর কৃষি শুরু হয় এই লোহার হাত ধরেই, মানে লোহার দ্বারা বনাঞ্চল ধ্বংস করা হয়, তারপর সেখানে স্থানান্তর কৃষি চালু করা হয়। এই যে লোহা প্রথমে বনাঞ্চলকে পরিষ্কার করতে লাগলো। তারপর আমাদের যে চাষের জমি, সেটা ছিল ছোটোখাটো জমি, মানে আয়তনে বা আকৃতিতে ছোট ছিল। এবার যেহেতু কোদাল লোহার দ্বারা প্রথম একটা ভালো ধাতুর যে একটা অংশ সেটা তৈরি হলো,
তখনই মানুষ তাদের যে চাষের জমি সেটাকে বাড়াতে থাকলো, আর বাড়াতে থাকার জন্য মানুষের এই কৃষিকাজের প্রতি আকর্ষণ আরও বেড়ে গেল। তো লোহা, এবার লোহাও চলে যাবে, আসবে ইস্পাত। তো এই ইস্পাত কেন এলো? কারণ লোহা একটা বড় অসুবিধা হচ্ছে, এই লোহায় জল পড়লে বা এই লোহা কি হয় না মরচে পড়ে, লোহার ওপর মরচে পড়ে। তো লোহার ওপর মরচে পড়ার জন্য লোহার যে গুণমান সেটা অনেকটা পরিমাণে খাটো হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তার জন্য এলো এমন একটা ধাতু যেটা কিনা মরচে পড়ে না, অথচ লোহার মতোই শক্ত, সেটা হলো ইস্পাত। এবার লোহার যে গুণমান সেটা ইস্পাত বহন করছে, মানে ইস্পাতে পুরোটাই লোহা। তাহলে কি রয়েছে, এই যে ইস্পাতের গায়ে যে প্রলেপ, সেই প্রলেপটা হলো একটা কেমিক্যাল বা একটা রাসায়নিক পদার্থ, যেটা কিনা ওই ধাতুটাকে মরচে পড়া থেকে বিরত থাকবে। তারপরে এই যে ইস্পাত এলো, আর ইস্পাতের তো আমরা বলতে পারি যে কোনো কাজে ব্যবহার, এই ব্রিজ তৈরি থেকে, কোনো একটা যানবাহন তৈরি থেকে, বিভিন্ন অংশে জানলা দরজা আমরা যা দেখছি সেখানেই ইস্পাত রয়েছে। তো এই ইস্পাত চলে এলো। তো নিশ্চয়ই বোঝা গেছে দুটো অংশ। এবার চাকার ইতিহাস। চাকার ইতিহাস কি, যে এই যে চাকা তৈরি, এটা তো প্রথমেই আসেনি, তাহলে কীভাবে এলো এই যে কনসেপ্ট? এই কনসেপ্ট হয়তো বা আমরা লক্ষ্য করতে পারি যে ওপর থেকে কোনো একজন বা কেউ পাথর পড়া লক্ষ্য করতে পেরেছে। সে যখন দেখছে যে ওপর থেকে পাথর পড়ছে, তাহলে অবশ্যই এরকম একটা ঢালের দিক দিয়ে আমরা চাকাকেও ইউজ করতে পারি। তারপর শুরু হয় চাকার ইতিহাস। এই চাকার ইতিহাসে আমরা প্রথমে লক্ষ্য করতে পারি যে একটা গাছের বড় গুঁড়িকে চাকা তৈরিতে কাজে লাগানো, বোঝা গেল। এবার এই কাঠের চাকার একটা বড় অসুবিধা হলো, এটা জল পেলে বা কিছুদিন পর এর সমস্ত অংশটা পচে যায় বা নষ্ট হয়ে যায়। তাহলে কি সেটা সারা বছর আমাদেরকে ঠিক একটা প্রভাব দিতে পারবে না। তখন চলে এলো ওই কাঠের যে চাকা, তার চারপাশে লোহার প্রলেপ। লোহার প্রলেপ থাকার জন্য চারপাশগুলো প্রথমে ক্ষয়িত না বা নষ্ট হতো না। তারপর আমরা দেখতে পাই যে এই লোহাতেও চলে আসে ওই মরচের কনসেপ্ট। তখন এই লোহাকেও বাদ দিয়ে তার পাশে চলে আসে রাবার, ঠিক আছে, যেটা এখন আমরা লক্ষ্য করতে পারি বিভিন্ন গাড়িতে বা বিভিন্ন জায়গায়, সেটা। এই হলো চাকার ইতিহাস। এবার দেখো লাঠির ব্যবহার। লাঠির ব্যবহার কি কি? অনেক জায়গায় লাঠির ব্যবহার আমরা খুঁজে পাই, যেদিকে যাও লাঠি সেখানেই থাকবে। লাঠির ব্যবহার কি? লাঠির ব্যবহার প্রথম থেকে যদি বলি, যে আমরা মই তৈরি করতে লাঠি ব্যবহার করি। মই মানে যেগুলোতে চড়ে আমরা উপর দিকে উঠি, সেই মই তৈরি করতে লাঠির ব্যবহার। বা কুয়ো থেকে জল তুলতে লাঠি আমরা ব্যবহার করি, কুয়ো থেকে জল তুলতে। বা বৃদ্ধ বয়সে কোনো একটা মানুষের সম্বল সেই লাঠি। যদি আমরা দেখি নিরাপত্তা মানে প্রোটেকশানের জন্য অনেক মানুষ লাঠি বা আত্মরক্ষার জন্য লাঠি নিজের কাছে রাখে। এইগুলো আরও আছে, আরও যেমন একটা খেলা হয় যেখানে একটা অংশ থেকে লাফ মারতে হয়, সেখানেও এই লাঠি কাজ আছে, ঠিক আছে। বা আমরা কোদাল ইউজ করি, কিন্তু কোদালের যে বাঁটটা থাকে সেটা কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে, মানে লাঠি, বোঝা গেল। তো এইগুলোই যে কুয়ো থেকে জল তুলতে বা ভারী কোনো জিনিস তুলতে, আরও পড়লাম বৃদ্ধ বয়সে মানুষের সম্বল, আত্মরক্ষার জন্য এইগুলো, বা কোদালের বাঁট হিসাবে, এইগুলো হচ্ছে লাঠির ব্যবহার। দেখো রান্না গ্যাসের সিলিন্ডার বা কেরোসিন তেলের সাবধানতা। মানে ধরো তুমি একটা ঘরে ঢুকেছো, যেখানে গিয়ে দেখছো যে প্রচণ্ড পরিমাণে গ্যাসের গন্ধ আসছে, তখন তুমি কি করবে? তখন প্রথমে কোনো আলো না জ্বেলে বা না নিভিয়ে প্রথমেই যে জানলা বা দরজা আছে সেগুলোকে খুলে দিতে হবে, হাওয়া বাতাস চলাচল করতে দিতে হবে। তারপর দেখতে হবে যে নব আছে, গ্যাসের যে নব, সেটা কি অন করা আছে না অফ করা আছে। যদি অন করা থাকে সেটাকে অফ করে দিতে হবে। তাহলে এটাই কাজ, যে প্রথমে ঢুকলাম, ঢুকে যদি দেখি গন্ধটা খুব বেশি পরিমাণে পাচ্ছি, তাহলে কোনো রকম কোনো কাজ না করে প্রথমেই জানলা দরজাগুলোকে খুলে দিয়ে হাওয়া বাতাস চলাচল করতে দিতে হবে। অ্যান্ড তারপরে যে নবটা থাকে গ্যাসের সেইটাকে অফ করে দিতে হবে। কেরোসিন তেলের সাবধানতা। আমরা সাধারণত কেরোসিন তেল ইউজ করি স্টোভে,
সেই স্টোভে যখন আমরা কেরোসিন তেল ঢালবো তখন যেন ওই স্টোভটা জ্বলন্ত অবস্থায় না থাকে। আমরা সবসময় স্টোভে কেরোসিন তেল ঢালবো জ্বলন্ত অবস্থায় না থাকার সময়। যদি জ্বলন্ত অবস্থায় থাকে তাহলে আমরা সেই স্টোভে তেল ঢালবো না, বা যদি জ্বলন্ত অবস্থায় স্টোভটি থাকে তাহলে আমরা বারবার পাম্প করব না। বোঝা গেল? বারবার পাম্প করলে কি হবে না, এই যে স্টোভ রয়েছে সেখান থেকে একটা খারাপ বা বিভিন্ন যে কাজ সেটা হতে পারে। তাহলে প্রথমে কি করতে হবে, যে জ্বলন্ত অবস্থায় থাকা কোনো স্টোভে তেল ঢালবো না, আর দ্বিতীয়ত বারবার পাম্প করব না। এটা হয়ে গেল সাবধানতা। বর্জ্য কি এর উদাহরণ? তাহলে বর্জ্য কি, যে কোনো একটা নোংরা একটা বস্তু বা একটা জিনিস যেটা আমরা ব্যবহার করছি না, ফেলে দিয়েছি, সেটাই হচ্ছে বর্জ্য। ঠিক আছে? একটা নোংরা একটা বস্তু যেটা আমরা ব্যবহার করছি না, ফেলে দিয়েছি, যার কোনো প্রয়োজনীয়তা নেই আমাদের, সেটাই হচ্ছে বর্জ্য। উদাহরণ কি? উদাহরণ প্লাস্টিকের বোতল আছে, তরকারির খোসা রয়েছে, এই জাতীয় বিভিন্ন। বিষাক্ত প্রাণী কি উদাহরণ? বিষাক্ত প্রাণী হচ্ছে যে সমস্ত প্রাণীর বিষ রয়েছে শরীরের মধ্যে এবং যেটি অন্য ব্যক্তিকে ঘায়েল করতে সমর্থ হয়, অর্থাৎ অন্য ব্যক্তিকে মারতে পর্যন্ত সক্ষম হয়, সেটা হচ্ছে বিষাক্ত প্রাণী। উদাহরণ সাপ আরও রয়েছে যেগুলো, সেগুলো হচ্ছে বিষাক্ত প্রাণী যাদের শরীরে বিষ থাকে এবং যে বিষ অন্য কোনো প্রাণীকে আঘাত করতে বা ঘায়েল করতে সমর্থ হয়। সাবধানতা করণীয় বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের, যে একটা বিষাক্ত প্রাণী, ধরো একটা সাপ তোমায় কামড়েছে, তো এরপর কি কি করণীয় বিষয়? প্রথমে কি করতে হবে, যদি মানে যে জায়গাটায় কামড়েছে সেখানে যদি বিষ দাঁত থেকে থাকে তাহলে সেই বিষ দাঁতকে তুলে দিতে হবে এবং তারপর সেই জায়গাটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে দিতে হবে। তাহলে বোঝা গেল, প্রথমে করতে হবে যদি সেই জায়গাটায় বিষ দাঁত থেকে থাকে তাহলে সেখান থেকে বিষ দাঁতটাকে তুলে দিতে হবে এবং সেখানটা ভালো করে ধুতে হবে। এরপর হাতের কবজির অংশে বা পায়ের উরুর অংশে কি করতে হবে, একটা শক্ত হালকা বাঁধন দিতে হবে। কিন্তু এটাও লক্ষ্য করতে হবে যে বাঁধনটা যেন 2 ঘন্টা বা 3 ঘন্টা এক্সটেন্ড না করে, সেটা 1 থেকে 1.5 ঘন্টা অন্তর অন্তর বাঁধনটাকে খুলে দিয়ে ফের হালকা পরিমাণে একটা বাঁধন দিতে হবে। বোঝা গেল? এরপর কি করতে হবে, এরপর যতটা তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী হাসপাতালে নিয়ে যেতে হবে। তাছাড়াও দেখতে হবে যাকে কামড়েছে সে যেন বারবার ভয় না পায়, ভীতিগ্রস্ত না হয়। আর দেখতে হবে যে সে যদি শ্বাসক্রিয়া বা শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় তাহলে তার মুখে শ্বাস একটা দিতে হবে। ঠিক আছে? এগুলো করণীয়। বা আরও যেগুলো আছে যে এরপর যদি দেখতে হয় যে তার বারবার ঘুম পাচ্ছে বা তন্দ্রাচ্ছন্ন হচ্ছে তাহলে তাকে ঘুমোতে দিলে হবে না। বোঝা গেল? যে সে ঘুম পাচ্ছে বারবার, মানে ঘুমোতে একটা অংশ, সেটা করতে দিলে হবে না, ঘুমোতে দিলে তাকে হবে না। প্রথম থেকে সারিবদ্ধভাবে বলছি আমি যে কী কী করতে হবে, এইগুলোই মোটামুটি করতে হবে। ওই ওঝা বা যারা আছে তাদের কাছে যেন না নিয়ে যাওয়া হয়, আগে প্রথমে হাসপাতালে নিয়ে যেতে হবে। তো এইগুলি হচ্ছে সাবধানতা এবং করণীয় বিষয়। এবার লাস্ট আমাদের টপিক রয়েছে ঔষধি গাছ আর তার ব্যবহার। তো আমরা সাধারণত যে সমস্ত ঔষধি গাছ লক্ষ্য করতে পারি তার মধ্যে রয়েছে তুলসী গাছ, বাসক, সর্পগন্ধা, শিংকোনা, কালমেঘ, কুলেখাড়া, এই জাতীয়। তো প্রত্যেকটার ব্যবহার পড়ব আমরা। প্রথমে আমরা যদি পড়ি বাসক, তো বাসক কি হয়, যে কোনো একটা মানুষ খুব কাশছে, তো এই বাসক পাতার জল যদি তাকে দেওয়া হয় তাহলে সে কিছুটা পরিমাণে উপশম পাবে। এছাড়া আমরা যদি দেখি নিম গাছ, সেই নিম গাছ থেকে অনেক রকম ওষুধ তৈরি হয়, প্লাস এই নিম গাছ ত্বকের ক্ষত নিরাময় বা ত্বককে ডেভেলপ করতে সাহায্য করে। কোনো অংশ কেটে গেলে এই যে নিম পাতার যে জল, নিম পাতার যে অংশের জল, সেটা দিলে উপশম বা ভালো জায়গাটা ভালো হয়। এইগুলো নিম বললাম, বাসক বললাম। এরপর যদি আমরা বলি কুলেখাড়া, তো কুলেখাড়া কী করে, কুলেখাড়া রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। ঠিক আছে? রক্তে যাদের রক্তাল্পতা আছে বা অ্যানিমিয়া আছে তাদের দেহে রক্ত বা হিমোগ্লোবিন বাড়ানোর কাজে
এই কুলেখাড়া খুবই ভালো একটা অংশ। এছাড়া আমরা যদি দেখতে চাই যে কালমেঘ বা এই জাতীয় কিছু, তো এরা কি করে, এরা এই হজম বা যা আরও যা কিছু আছে পেটের সেইগুলো সারাতে সাহায্য করে। এছাড়া আমরা দেখব তুলসী গাছ সর্দি বা কাশি এই তুলসীর সাথে যদি মধু দিয়ে খাওয়া হয় তাহলে অনেকটাই উপশম পাওয়া যায়। সর্পগন্ধা গাছ বা শিংকোনা গাছের যে ছাল বা বাকল সেটা থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়, ঠিক আছে, ম্যালেরিয়া উপশমে সাহায্য করে। এটা গেল শিংকোনা। সর্পগন্ধার গাছেও যে অংশটা ছাল বা ডালের অংশ, সেখান থেকে একটা ওষুধ তৈরি হয় যেটা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রে এটা খুব ভালো একটা ওষুধ। তো একদম পরস্পর তোমাদের বলে দিলাম কি কি রয়েছে। এছাড়াও তোমরা বিভিন্ন রকম কলমি শাক আছে, শুশুনি শাক, এই যে এগুলো ওষুধি গাছের মধ্যে পড়ছে না যদিও, কিন্তু এগুলোর একটা আলাদা কার্যকারিতা আছে। এইগুলো যদি কোনো একটা মানুষ ক্রমাগত খেতে থাকে তাহলে তার স্বাস্থ্যের একটা উন্নতি ঘটবে, ঠিক আছে। তো এইগুলোই হচ্ছে ব্যাপার। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেবো। আর এই ক্লাস থেকে যদি তোমাদের নোটস, পিডিএফ বা এমসিকিউ এগুলোর দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট www.lrnr.in এই ওয়েবসাইটে যাবে এবং সব কিছু নিয়ে নেবে। ধন্যবাদ।